আসসালামু আলাইকুম। ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে 90+ পাওয়ার জন্য এটা একদম কমপ্লিট গাইডলাইন, এ টু জেড কমপ্লিটলি তুমি কোন জিনিসটা কিভাবে লিখবা সব কিছু এখানে বিস্তারিত বলা আছে। ফর্মাল লেটার কিভাবে লিখবা, কোন ফরম্যাটে লিখবা, ইনফর্মাল লেটার কোন ফরম্যাটে লিখবা, ফ্লোচার্ট কোন ফরম্যাটে লিখবা, গ্রাফ কিভাবে লিখবা, সব কিছুর ফরম্যাট ইন ডিটেলসে হচ্ছে এক ভিডিওতে। তো একদম ভিডিওটা শুরু থেকে হচ্ছে শেষ পর্যন্ত দেখো, খুবই 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 উপকার হবে যদি তুমি এইচএসসি ব্যাচের কোনো শিক্ষার্থী হয়ে থাকো। তো প্রথমেই আসো, এই ভিডিওটা আসলে সব ব্যাচের জন্য, যে এটা যে শুধু এইচএসসি 24 তা না, 25 26 সব ব্যাচের জন্য। তো তোমার যে কোনো পরীক্ষা প্রথম যে বেসিকটা, ফার্স্টে কিছু বেসিক জিনিসপত্র বলবো যেটা আসলে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই সেম থাকে, দেন আমরা হচ্ছে স্পেশাল ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ডিপে ঢুকবো। তো প্রথমে আসো, বিশেষ করে যাদের বোর্ড পরীক্ষা, বর্ষাকালে যাদের বোর্ড পরীক্ষা, অবশ্যই তুমি সকাল 7টায় বেরোবা। তোমার পরীক্ষা সকাল 10টায়, কিন্তু বর্ষাকালের জন্য দেখা গেছে রাস্তাঘাট পানিতে ডুবে আছে, রিক্সা পাচ্ছ না, সিএনজি পাচ্ছ না, গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছ না, বা রাস্তা ডুবে আছে, কোমর পানিতে হেঁটে বা হাঁটু পানিতে হেঁটে হেঁটে তোমাকে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়া লাগতেছে। তো অবশ্যই তোমাকে বাসা থেকে বের হইতে হবে অনেক আগে, অনেক আগে মানে মিনিমাম 3 ঘন্টা আগে, সকাল 7টায় হচ্ছে বেরোবা। কিছু করার নেই, পরীক্ষা যদি তুমি বসতে না পারো তোমার তোমাকেই সাফার করতে হবে, ঠিক আছে? এই জন্য 3 ঘন্টা আগে বের হও। লেটে পরীক্ষার হলে পৌঁছানোর থেকে 2 ঘন্টা আগে পরীক্ষার হলে যে বসে থাকাটা তাও অনেক ভালো, ঠিক আছে? তো সকাল 7টার মধ্যে হচ্ছে বের হবা। আর যারা বিভিন্ন কলেজের পরীক্ষা দিচ্ছ, কলেজের পরীক্ষার ক্ষেত্রে মিনিমাম হাতে 2 ঘন্টা সময় রেখে বের হবা। এরপরে আসো, অবশ্যই তোমার খাতা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, বেসিক জিনিসপত্র। কোনো কারণে কাটাকাটি হইলে এরকম ঘনভাবে কাটাকাটি করা যাবে না, যে এইরকম করে কাটাকাটি করা যাবে না, একটা দাগ দিয়ে কাটতে হবে। ইউজ ব্লু অ্যান্ড ব্ল্যাক পেন্স, অর্থাৎ নীল কলম এবং হচ্ছে কালো কলম ব্যবহার করবা। নীল কলম দিয়ে হলো অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর 1 2 3 এগুলো লিখবে এবং ABCD এগুলো লিখবা, আর কালো কলম দিয়ে হলো উত্তর লিখবা, তাহলে খাতাটা দেখতে সুন্দর হবে। অবশ্যই তোমাকে মার্জিন করতে হবে, অনেকের বদ অভ্যাস আছে ভাই খাতার মধ্যে মার্জিন করে না, অবশ্যই মার্জিন করবা। মার্জিন করার নিয়ম হচ্ছে 2 পাশে মার্জিন করবা, এই পাশে একটা এই পাশে একটা, অর্থাৎ উপর থেকে এখানে 1 ইঞ্চি জায়গায় মার্জিন করবা, বাম পাশ থেকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে মার্জিন করবা, বাকিটা এখান থেকে হচ্ছে লেখা শুরু করবা, ঠিক আছে? আর টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা আমি তোমাদেরকে একটু বলে দিই। ইংলিশ ফার্স্ট পেপার 2টা পার্টে আসে, একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। তো সবগুলো পরীক্ষা, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পরীক্ষার পূর্ণ সময় হচ্ছে 3 ঘন্টা। তো 3 ঘন্টার মধ্যে রিডিং পার্টে তুমি 2 ঘন্টার মধ্যে তোমাকে লিখতে হবে, 2 ঘন্টার মধ্যে অবশ্যই তোমাকে রিডিং পার্ট লিখতে হবে। আর ইংলিশ ফার্স্ট পেপারের যে রাইটিং পার্টের মধ্যে তোমাকে 20 মিনিটের মধ্যে হচ্ছে একটা স্টোরি লিখতে হবে, 20 মিনিটের মধ্যে তোমাকে গ্রাফটা বর্ণনা করতে হবে, আর 15 মিনিটের মধ্যে একটা ইনফর্মাল লেটার অর্থাৎ বন্ধুর কাছে একটা চিঠি লিখতে হবে। তাহলে 20 মিনিট 20 মিনিট 15 মিনিট, তাহলে টোটাল কত? তাহলে ইনফর্মাল লেটার লিখতে 15 মিনিট, গ্রাফ বর্ণনা করতে সব কিছু মিলায় 20 মিনিট, আর হচ্ছে একটা স্টোরি কমপ্লিট করতে 20 মিনিট, তাহলে সব মিলায় কত হলো? 55 মিনিটে তোমাকে শেষ করতে হবে। আর বাকি 5 মিনিট হচ্ছে রিভিশন দেওয়ার জন্য, প্রশ্ন নম্বর ঠিকমতো লিখছো কিনা, মার্জিন করছো কিনা ঠিকমতো, তারপরে হলো তোমার অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর সবগুলো ঠিকমতো লেখা আছে কিনা, অতিরিক্ত পেজের জন্য তুমি গোল্লা ভরাট করছো কিনা, সেলাই করছো কিনা খাতা ঠিক মতো, বোর্ড পরীক্ষা হইলে বা কলেজ পরীক্ষা হলে স্টেপলার করছো কিনা, এগুলো তোমাকে চেক করতে হবে। আর ইংলিশ সেকেন্ড পেপারের জন্য সেম অনেকটাই। গ্রামার পার্টস হচ্ছে সর্বোচ্চ 2 ঘন্টা, 2 ঘন্টার বেশি সময় দেওয়া যাবে না, কারণ গ্রামারে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে, এগুলো কিন্তু চিন্তা করে উত্তর করতে করতে কিন্তু অনেকের সময় চলে যায়। আমি বলবো যে এটা 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে অ্যান্সার করার জন্য সর্বোচ্চ 2 ঘন্টা। আর কম্পোজিশন পার্ট হচ্ছে 1 ঘন্টা তোমাকে সময় রাখতেই হবে, অর্থাৎ 2টা প্যারাগ্রাফ 20 মিনিট 20 মিনিট 40 মিনিট, আর হচ্ছে তোমার একটা ফর্মাল অ্যাপ্লিকেশন বা লেটার যাই বলো না কেন সেটা হচ্ছে তোমার 20 মিনিট, তাহলে সব মিলায় হচ্ছে 1 ঘন্টা তোমার সময় কম্পোজিশনে দেওয়া লাগবে মিনিমাম। আর গ্রামার পার্ট হচ্ছে 2 ঘন্টার মধ্যেই তোমাকে রিভিশন প্লাস সব কিছু করে ফেলতে হবে। গ্রামার পার্টের সময় কেন বেশি রাখলাম? কারণ গ্রামার পার্ট একটু চিন্তা করতে হয়, গ্রামার পার্টে লেখা কম কিন্তু চিন্তা করতে হয় বেশি, ওই চিন্তা করতে যে সময় বেশি লাগে দেখে সর্বোচ্চ 2 ঘন্টা মধ্যে গ্রামার পার্ট তোমাকে লেখে শেষ করতে হবে। এর থেকে বেশি কিন্তু না, এর থেকে বেশি তুমি যদি সময় নষ্ট করো এখানে ভাই তুমি লেখা শেষ করতে পারবা না। এইবার চলে আসো, আর এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এইচএসসি 24 ব্যাচের যারা আছো তোমাদের জন্য কিন্তু আমাদের দুরন্ত প্রয়াস 4.0 প্রি মেডিকেল এবং মেডিকেল কোর্স আছে। অলরেডি আমাদের এইচএসসির আগে প্রি মেডিকেল কোর্সে হচ্ছে ফুল সিলেবাস হচ্ছে আমরা একবার পড়ায় ফেলছি খুব সুন্দর করে, ঠিক আছে? শর্ট সিলেবাসটা পুরোপুরি শেষ করায় ফেলছি। আর তোমরা যদি এখন আমাদের কোর্সে ভর্তি হও তাহলে এইচএসসির পরে এটার নাম হয়ে যাবে দুরন্ত প্রয়াস 4.1, অর্থাৎ এতদিন এটা প্রি মেডিকেল ব্যাচ হিসেবে দুরন্ত প্রয়াস 4.0 ছিল। ভর্তি হয়ে গেলে এইচএসসির পর থেকে ক্লাস শুরু হবে, তখন এটার নাম হয়ে যাবে দুরন্ত প্রয়াস 4.1 এইচএসসি 24 ব্যাচের জন্য। অলরেডি 2600+ শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছে
তো তোমরাও যুক্ত হয়ে যাও। এটাই হচ্ছে প্রি মেডিকেল ব্যাচে মনে হয় সবচেয়ে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, 2600 ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে অলরেডি, এবং এইচএসসির পর আরও 3-4-5 হাজার স্টুডেন্ট আরও ভর্তি হবে। সো তোমরাও ভর্তি হয়ে যাও। এই ব্যাচটা এইচএসসির পরে তোমার নাম হয়ে যাবে দুরন্ত প্রয়াস 4.1 নাম হয়ে যাবে এই ব্যাচটা, ঠিক আছে? এবং সেখানে আমরা একদম এইচএসসির পরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল সিলেবাস শেষ করব উইথ জিকে ইংলিশ সহ। জিকে ইংলিশ কিন্তু থাকছে কোর্সের মধ্যে ইনক্লুডেড, সো টেনশন করার কোনো কারণ নাই। আর এই ছবিটা আমি একটু জাস্ট বলি, এটা হচ্ছে আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম, অর্থাৎ এইচএসসি 23 ব্যাচে আমাদের কোর্স থেকে হচ্ছে 700+ ছাত্রছাত্রী চান্স পাইছে। তো সেই 700+ ছাত্রছাত্রীকে আমরা কৃষি ইনস্টিটিউটে আমরা হচ্ছে সংবর্ধনা দিয়েছিলাম। দেখো এই যে স্টেজে আমরা টিচাররা বসে আছি দুরন্ত প্রয়াসের, আর পিছে পুরা ভর্তি হচ্ছে আমাদের ছাত্রছাত্রী, পুরা হাউসফুল ছিল, পুরা ছবিটা হাউসফুল ছিল। তোমরা দেখছো এগুলা, না দেখলে এই ছবিটা তোমরা দেখলেই বুঝবা। আর এই জায়গাটা আমি একটু গোল্লা করে রাখছি, এই জায়গাটা আমার মা বসেছিলেন। এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট ছিল যে আমার মা বসে আছে ফার্স্ট সিটে, আর আমি এখানে স্টেজে বসে ছবি তুলছি। আমার মা সেলফিতে আছে, প্লাস পিছনে হচ্ছে আমার 700+ ছাত্রছাত্রী এবং তাদের বাবা মা সহ। মানে খুব একটা প্রাউড মোমেন্ট ছিল আসলে, ঠিক আছে? তো ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। আমাদের এইবারে টার্গেট হচ্ছে 1500+ যাতে চান্স পায়, এবং আমরা আরও বড় হল ভাড়া করতে চাই। কেআইবিতে কৃষি ইনস্টিটিউটে হচ্ছে 1000 ছাত্রছাত্রী বসতে পারে। আমরা চাই যে এখানে আরও বেশি যাতে পরের বার যাতে বসতে পারে, এবং আমরা যাতে বড় হল ভাড়া করতে বাধ্য হই, ঠিক আছে? 24 ব্যাচে আমাদের টার্গেট দুরন্ত প্রয়াস 4.0 এবং 4.1 থেকে। আচ্ছা, এবার চলে আসো ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারে প্রথমেই আসো রিডিং পার্টস। রিডিং পার্টসের মধ্যে হচ্ছে প্যাসেজ। তো প্যাসেজটা তোমাকে মিনিমাম 2 থেকে 3 বার ভালো মতো পড়বা। তাহলে মিনিমাম 2 থেকে 3 বার যদি ভালো মতো পড়ো তাহলে প্যাসেজের মূল ভাবটা বুঝতে পারবা। আর প্যাসেজের মূল ভাবটা বুঝতে পারলে তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর খুব সহজে অ্যান্সার করতে পারবা। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মেইনলি হচ্ছে তোমার এমসিকিউ টাইপ থাকে। এ নম্বরে হচ্ছে 4টা অপশন থাকে, বি এর 4টা অপশন থাকে। তোমাকে এখানে যেটা করতে হবে শুধু সঠিক উত্তর তুলবা, শুধু উত্তর তুলবা। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নম্বর 1 লেখে, এ লেখে সঠিক উত্তর, বি লেখে সঠিক উত্তর, এরকম করে তুমি লিখবা, ঠিক আছে? এবার আসো 2 নম্বর প্রশ্ন। কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো হচ্ছে তোমার প্যাসেজের সাথে হচ্ছে জড়িত, প্যাসেজ রিলেটেড। তো আমি আগেই বলছি যে প্যাসেজটা 2 থেকে 3 বার মিনিমাম ভালো মতো পড়বা ঠান্ডা মাথায়, তাহলে তোমার প্যাসেজের মূল ভাবটা বুঝতে পারবা। আর প্যাসেজের মূল ভাব বুঝতে পারলে তোমাকে এই কোশ্চেনগুলো খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবা। তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখবে এই কোশ্চেনগুলো 3 থেকে 5 লাইন অ্যান্সার করার জন্য, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন 3 থেকে 5 লাইন অ্যান্সার করবা মিনিমাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো হচ্ছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট কীভাবে অ্যান্সার করবা দেখো, আমি তোমাদের জন্য লিখে রাখছি। ধরো কথার কথা আমি একটা এক্সাম্পল দিছি, দ্য ফ্লো চার্ট অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ পপুলেশন গ্রোথ। ধরো পপুলেশন গ্রোথের ব্যাড ইফেক্ট সম্পর্কে একটা ফ্লো চার্ট আসছে, একটা প্যাসেজ দেওয়া থাকে, আর প্রথম ফ্লো চার্টটা তোমাদের জন্য করে দেওয়া থাকে, বাকিগুলা করতে হয়। তাহলে এটা অ্যান্সার করার নিয়মটা কি দেখো। অ্যান্সার করার নিয়ম হচ্ছে তুমি আগে লিখবা দ্য ফ্লো চার্ট অ্যাবাউট, তারপরে বিষয়টার নাম, এখানে বিষয়টা হচ্ছে দ্য ব্যাড ইফেক্ট অফ পপুলেশন গ্রোথ। তাহলে এটা লিখবা ইজ গিভেন বিলো, দেওয়ার পর 2টা কোলন, মানে ইজ গিভেন বিলোর পরে কোলন দিবা, কোলন দিবা, ঠিক আছে? এটা লিখলা। তারপরে তুমি 6টা বক্স আঁকবা। খেয়াল রাখবা প্রত্যেকটা বক্স যাতে সমান হয়, চোখের দেখায় যাতে প্রত্যেকটা বক্স সমান হয় সেটা তোমাকে এনশিওর করতে হবে, এবং প্রত্যেকটা বক্সের মাঝখানে কিন্তু এরকম একটা তীর চিহ্ন দিতে হবে, মাস্ট। এই 2টা কাজ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বক্স তোমাকে সমান করতে হবে। দেখো আমি এখানে সমান করে রাখছি, এবং প্রত্যেকটা বক্সের মাঝখানে তোমাকে তীর চিহ্ন দিতে হবে, ঠিক আছে? এবার আসো, তোমাকে প্রথমটা করে দেওয়া থাকবে, যেমন এখানে প্রথমটা করে দেওয়া আছে ইনক্রিজিং পপুলেশন ইজ এ কার্স। এখন আসো, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম যে ফ্লো চার্টটা করে দেওয়া আছে, সেই প্রথম ফ্লো চার্টটা শুরু করছে কি দিয়ে? আইএনজি দিয়ে শুরু করছে না? যেহেতু প্রথম ফ্লো চার্টটা আইএনজি দিয়ে শুরু করছে, তার মানে এখানে বাকি সবগুলো ফ্লো চার্ট তোমাকে আইএনজি দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ প্রথমটা প্রশ্নে ঠিক যেটা দিয়ে শুরু করবে, বাকি সবগুলো তোমাকে সেটা দিয়ে শুরু করতে হবে। যেমন এখানে আইএনজি দিয়ে শুরু করছে, এই জন্য আমি বাকি সবগুলো আইএনজি দিয়ে শুরু করব। দেখো আমি তোমাদের জন্য একটা নমুনা বানায় রাখছি, এই জন্য আমি দ্বিতীয় ফ্লো চার্টটা লিখছি এইভাবে, যেহেতু এটা আইএনজি দিয়ে, এই জন্য এটাও আইএনজি দিয়ে লিখছি যে ডিক্রিজিং অপরচুনিটি ফর এ ম্যান। অর্থাৎ তুমি এখানে যতগুলো ফ্লোচার্ট বানাবে এই এক্সাম্পলে সব আইএনজি দিয়ে শুরু করতে হবে। তার মানে কথা কি বুঝতে পারছো? যে প্রশ্নে যে ফ্লোচার্টটা দেওয়া থাকবে সেটা যদি আইএনজি দিয়ে শুরু করে সবগুলো আইএনজি দিয়ে শুরু করবা, সেটা যদি নাউন দিয়ে শুরু করে সবগুলো নাউন দিয়ে শুরু করবা, সেটা যদি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করে সবগুলো তোমাকে অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আইএনজি দিয়ে শুরু করছে, এই জন্য আমরা সবগুলো আইএনজি দিয়ে শুরু করব। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের জন্য লিখে দিছি যে ডিক্রিজিং অপরচুনিটি ফর এ ম্যান। ব্যাস, এইভাবে তুমি ফ্লোচার্ট লিখবে, একদম ফুল মার্কস পাবা। এইবার চলে আসো সামারি। আমাদের এই যে দুরন্ত প্রয়াস 4.0 বা 4.1 যেটা এইচএসসির পরে হবে, তো সেখানে কিন্তু 13 সেট বই থাকতেছে, 13 সেট একদম বেস্ট বই থাকতেছে। A to Z পুরা ঢাকা মেডিকেলের ভাইয়ারা মিলে হচ্ছে কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত জেগে হচ্ছে আসলে এই বইগুলো বানাইছি। অলরেডি 2টা বই আমাদের প্রিন্ট হয়ে গেছে,
জিকে বই আর ইংলিশ বই প্রিন্ট হয়ে গেছে, দেখো আমি এটা নিয়ে ছবিও তুলে ফেলছি। আরও বাকি 11টা বই ছাপাইতে দিছি, তোমাদের এইচএসসি শেষ হইতে হইতে বাকি 11টা বইও ছাপানো ডান। এরপরে তোমাদের দুরন্ত প্রয়াস 4.1-এ ভর্তি হবে এবং আমাদের কাছ থেকে ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে নিয়ে নিবা, ঠিক আছে? 13 সেট বই টোটাল, একদম সেরা সেরা। ওকে, এবার চলে আসো সামারি। আচ্ছা তাহলে সামারি আমরা লিখবা, আচ্ছা ঠিক আছে, ওইটা তো বুঝলাম যে 13 সেট বই দিব, ঠিক আছে। তাহলে সামারি কিভাবে লিখবা? সামারি সবসময় তোমাকে যেই প্যাসেজটা দেওয়া থাকবে তার 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। সবসময় সামারি লিখবা তোমাকে যেই প্যাসেজ দেওয়া আছে তার 3 ভাগের 1 ভাগ। কিভাবে? চলো আমরা একটু দেখি, একটা এক্সাম্পল দেখি। সাপোজ এইখানে তোমাকে একটা প্রশ্নের মধ্যে সামারি দেওয়া আছে, তাহলে এটার 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। এটা গুণবা কিভাবে? গুনার একটা চমৎকার নিয়ম আছে। ধরো এখানে তোমার প্রশ্নে টোটাল 7টা লাইন দেওয়া আছে, মনে করো প্যাসেজটা 1 2 3 4 5 6 7। তুমি কি করবা? প্রথম লাইনে কতগুলা শব্দ আছে তুমি আগে সেই শব্দগুলা গুনো। তাহলে প্রথম লাইনে শব্দ আছে কয়টা? 15টা। তাহলে তুমি মোটামুটি ধরে নাও যে প্রত্যেকটা লাইনেই শব্দ আছে, তাহলে 15টা। তাহলে প্রথম লাইনে যদি 15টা শব্দ থাকে, এখানেও 15, এখানেও 15, এখানেও 15, মোটামুটি ধরে নাও। তাহলে এরকম টোটাল কয়টা লাইন আছে? 7টা। তাহলে 15কে 7 দিয়ে গুণ করো, তার মানে 7 15 105। তার মানে টোটাল এখানে তাহলে তুমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও যে এখানে 105টা শব্দ আছে। এখন সেই 105টাকে তুমি 3 দিয়ে ভাগ করো, ওই যে 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। তাহলে কয়টা শব্দ হলো? 35টা শব্দ হইলো। তাহলে 35টা শব্দ লিখতে তোমার কয় লাইন লিখতে হবে? 3 লাইনের মতো লিখলেই হবে। তাহলে তোমাকে 3 লাইনের মধ্যে পুরো জিনিসটার সামারি লিখতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্যাসেজ যা দেওয়া থাকবে এর প্রথম লাইনে কতগুলা শব্দ আছে গুনবা, আর টোটাল লাইন কয়টা আছে গুনবা। গুনে তুমি লাইনকে ওই প্রথম লাইনের সংখ্যা দিয়ে গুণ করে তুমি মোটামুটি শব্দ বের করলা। তারপরে সেটাকে 3 দিয়ে ভাগ করে তুমি আইডিয়া করলা যে তোমাকে মোটামুটি 35 শব্দের মধ্যে সামারি লিখতে হবে। 35 শব্দের মধ্যে সামারি লিখতে চাইলে তোমাকে এরকম 3 লাইন লিখতে হবে। মানে সোজা কথা, প্যাসেজ যা থাকবে তার 3 ভাগের 1 ভাগ, এর থেকে বেশি বড় কিন্তু করা যাবে না। আর সামারি লেখার সময় একটা কাজ করবা, যে অনেকগুলো সিম্পল সেন্টেন্স থাকলে প্যাসেজের মধ্যেই অনেকগুলো সিম্পল সেন্টেন্সকে মিলায়া তুমি হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স বা একটা বানায় ফেলবা। যেমন একটা এক্সাম্পল দেই, ধর এখানে লেখা আছে মাই নেম ইজ রাহাত, আই এম আ ডক্টর ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, মাই এইজ ইজ 25 ইয়ার্স ওল্ড। ধরো এই 3 লাইনকে তুমি সংক্ষেপে কেমনে বানাবা? রাহাত 25 ইয়ার্স ওল্ড ইজ আ ডক্টর ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। দেখছো, একদম ছোট করে ফেলাম। এইভাবে তোমাকে 3 ভাগের 1 ভাগে তুমি সামারিটাকে তোমাকে লিখতে হবে। আচ্ছা, তো সামারি গেল। সামারির পর তাহলে কি? সামারির পর হচ্ছে 5 নম্বরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ থাকে। তো তোমাকে এখানে অপশন দাও, মানে একটা বক্সের মধ্যে শব্দ দেওয়া থাকে, সেই শব্দগুলোকে সিলেক্ট করে তোমাকে হচ্ছে লিখতে হয়। তো তুমি লিখবা, তবে সেই ক্ষেত্রে মাথায় রাখবা যে শব্দগুলোর তুমি কি করবা? রূপ পরিবর্তন করবা। সাপোজ তোমাকে বক্সের মধ্যে শব্দ দেওয়া ছিল লস, বাট তোমাকে দেখা গেল গ্রামার অনুযায়ী বসানোর সময় তোমাকে লস্ট শব্দটা বসানো লাগলো। এরকম কিন্তু শব্দের রূপ পরিবর্তন করতে হবে গ্রামার অনুযায়ী। তো একটু চেঞ্জ করে ঠিকঠাক মতো গ্রামাটিক্যালি বসায়ও। আর এখানে শুধু উত্তর লিখলেই হবে, ABCD দিয়ে খালি উত্তর লিখবা। এরপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে উইদাউট ক্লুজ, অর্থাৎ এখানে কোনো অপশন দাও, মানে কোনো ক্লু দেওয়া থাকে না, একদম মানে তোমাকে নিজের থেকে বসাইতে হবে। তো উইদাউট ক্লুজ সেম, বারবার পড়বা, বারবার পড়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে মেইন শব্দগুলো লিখবা। অ্যান্সার তোলার দরকার নেই, পুরোটা তোলার দরকার নেই, খালি ABC দিয়ে খালি মেন উত্তরটা লিখবে। এরপরে আসে হচ্ছে রিঅ্যারেঞ্জ। আচ্ছা, রিঅ্যারেঞ্জ লেখার একটু নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে তোমরা রিঅ্যারেঞ্জে ফার্স্ট একটা বক্স করো, সেই বক্সটা তোমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর বা হরাইজন্টাল বক্স করো। এরকম 10টা এই ঘর করো। আমি এখানে 5টা দেখাইছি, 6 7 8 এরকম তুমি 10টা ঘর করো, তাই না? আচ্ছা, এটা হচ্ছে নর্মাল নিয়ম। কিন্তু এখন আমি তোমাদেরকে একটু নটরডেম কলেজের নিয়ম পড়াই। নটরডেম কলেজে এই সেম বক্সটাই স্যাররা নটরডেম কলেজে স্যাররা প্রিফার করে একটু লম্বালম্বি করে আসলে লেখার জন্য। এতে করে কি হয়? লম্বালম্বি করে লিখলে তোমার হচ্ছে খাতা দেখতে হচ্ছে ইজি হয়ে যায়। এটা আমার কথা না, এটা হচ্ছে নটরডেম কলেজের স্যারদের ভাষ্যমতে, ইংলিশ ডিপার্টমেন্টের স্যারদের ভাষ্যমতে, ঠিক আছে? সো তোমার যদি কোনো কনফিউশন থাকে ভাই, তুমি এমনিই লেখো, কোনো সমস্যা নাই। 1 2 3 4 5 6 7 8 9 10, আর নিচে হচ্ছে 1 নম্বর লাইনে কোনটা যাবে সেটা, 2 নম্বর লাইনে কোনটা যাবে, 3 নম্বর লাইনে কোনটা যাবে এটা। যেমন ধরো 1 নম্বর লাইনে মনে করো ই যাবে, 2 নম্বর লাইনে মনে করো বি যাবে, 3 নম্বর লাইনে মনে করো ডি যাবে, 4 নম্বর লাইনে মনে করো এফ যাবে, 5 নম্বর লাইনে মনে করো এ যাবে, 6 নম্বর লাইনে মনে করো হচ্ছে সি যাবে, এরকম আর কি ব্যাপারটা। তো এই জিনিসটা তুমি এমনিও লিখতে পারো, অথবা এই যে লম্বালম্বি করেও লিখতে পারো। তবে নটরডেম কলেজে স্যাররা এটা প্রেফার করে, কারণ এটাতে নাকি খাতা দেখতে ইজি হয়। নটরডেম কলেজে স্যাররাও তো বোর্ডের খাতা দেখে, তো তারাই বলছে যে এইভাবে নাকি বোর্ডের খাতা দেখতে স্যারদের ইজি হয়। আর স্যারদের যত খাতা দেখতে ইজি হয়, স্যাররা কিন্তু তত খুশি হয় তোমার উপর। আর তোমার উপর স্যার খুশি হওয়া মানে তোমার খাতায় কিন্তু মার্কসটা স্যার কি করবে?
বেশি দিবে, এটা মাথায় রেখো। এই জন্য এরকম লম্বালম্বি লিখতে পারো, ওই একই জিনিস, তুমি এটা যেটা লেখো এটারই জাস্ট মনে করো লম্বালম্বি লিখতেছো। এখানে 6, এখানে 7, 8, 1 নম্বর লাইনে মনে করো ই বসবে, 2 নম্বর লাইনে বি, 3 নম্বর লাইনে ডি, এমনি করে 10টা। আর এটা লেখার পরে পুরো প্যারাগ্রাফটা আবার লিখবা, পুরো জিনিসটা হচ্ছে আবার তুমি তুলবা, 10টা লাইন একটা প্যারার মধ্যে হচ্ছে তুলবা, ঠিক আছে? পরবর্তীতে কি করতে হবে, তোমাকে 10টা লাইন কিন্তু তুলতে হবে, তাহলে 10টা লাইন তুলবা। এটা করার পরে শুধু বক্স লিখে দিয়ে আইসো না কিন্তু, এরপরে কিন্তু 10টা লাইন তোমাকে সাজায় তুলতে হবে, এই অনুযায়ী সিরিয়ালি প্যারাগ্রাফ আকারে তোমাকে সাজায় তুলতে হবে। ওকে, এবার আসো আমাদের হচ্ছে তোমার রাইটিং পার্টস। তো রাইটিং পার্টসে হচ্ছে তোমার গ্রাফ। তো গ্রাফ কখনো হচ্ছে 2 পেজের বেশি লেখা যাবে না। কয় পেজ? 2 পেজ। 2 পেজ কেমনে বানাইছি, এই যে এটা একটা পেজ, এটা একটা পেজ, এরকম সর্বোচ্চ 2 পেজের মধ্যে তোমাকে গ্রাফ করতে হবে, এর থেকে বেশি তোমাকে গ্রাফ লেখা যাবে না। বুঝতে পারছি? ওকে, এখন আসো গ্রাফ তুমি কিভাবে লিখবা, চলো আমরা একটু দেখি। যেমন এখানে একটা নমুনা প্রশ্ন আছে, দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ফ্রম 1995 টু 2013, ডিসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস। মানে যাই থাকুক, একটা গ্রাফ এরকম তোমার দেওয়া আছে, দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন পার্সেন্টেজ দেওয়া আছে, এই গ্রাফটা তোমাকে লিখতে বলছে। তাইলে তুমি গ্রাফ লিখবা হচ্ছে 3 প্যারায়। কয় প্যারায় গ্রাফ লিখবা? 3 প্যারায় হচ্ছে তুমি গ্রাফ লিখবা। এর মধ্যে প্রথম প্যারা হচ্ছে গ্রাফটা কি সেটা আগে বলতে হবে, যেমন দ্য গ্রাফ ডেপিক্টস, তারপরে তুমি বিষয়টা লিখবা যে দ্য গ্রাফ ডেপিক্টস দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ফ্রম 1995 টু 2013, মানে বিষয়টা লিখলা। তারপরে সেই গ্রাফের ওয়াই অক্ষ কি বুঝাচ্ছে, এক্স অক্ষ কি বুঝাচ্ছে সেটা লিখতে হবে প্রথম প্যারায়। তাহলে দ্য ওয়াই অ্যাক্সিস শোজ দ্য পার্সেন্টেজ অফ পপুলেশন ওয়াইল দ্য এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্টস দ্য ইয়ার। এই ফরম্যাটটা তুমি ফলো করবা যে ওয়াই অ্যাক্সিস শোজ দ্য পার্সেন্টেজ অফ পপুলেশন ওয়াইল এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্টস দ্য ইয়ার, তাই না? মানে এক্স অক্ষ বরাবর বছর, ওয়াই অক্ষ বরাবর পার্সেন্টেজ, আর কি এই জিনিসটা আমি বলতেছি, ঠিক আছে? এগুলো কি ইংলিশে দেখো, এই ফরম্যাটটা ফলো করবা। এই ফরম্যাটটা আমি তোমাদেরকে মানে প্রথম কমেন্টে এবং হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে এই পুরো পিডিএফটার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, মানে পিডিএফটা দিয়ে দিচ্ছি, তুমি ডাউনলোড করে এই ফরম্যাটটা তোমার কাছে সেভ করে রাখতে পারো, দেখতে পারো বারবার। এই ফরম্যাটটা হচ্ছে বেস্ট ফরম্যাট। তাহলে প্রথম প্যারা শেষ। তাহলে প্রথম প্যারায় কি করলাম, গ্রাফটা কি সম্পর্কে সেটা লিখলাম, এক্স অক্ষ কি বুঝাইছে, ওয়াই অক্ষ কি বুঝাইছে লিখলাম। এরপরে আসো দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারাটা হচ্ছে মূল অংশ, এটা একটু বিস্তারিত লিখবা, গ্রাফে কি কি বলছে না বলছে মূল অংশ এটা একটু লিখবা, নিজের ভাষায় লিখবা। দেন আসো 3 নম্বর প্যারা। 3 নম্বর প্যারাটা হচ্ছে কনক্লুশন, উপসংহার। তাহলে ইন কনক্লুশন ইট ইজ কোয়াইট এভিডেন্ট ফ্রম দ্য গ্রাফ দ্যাট, তারপরে লিখবা যে দ্য পার্সেন্টেজ অফ পপুলেশন হাবিজাবি বিষয়টা আর কি, বা দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন হ্যাজ বিন ইনক্রিজড বা হ্যাজ বিন ডিক্রিজড, এইরকম লিখবা। তারপরে কি করবা, এটা একটু হালকা লিখে তারপরে যে ইট ক্যান বি সেড দ্যাট ওয়াইল মেনি স্টেপস হ্যাড বিন টেকেন টু রিডিউস পভার্টি, মানে বিষয় রিলেটেড 2-3টা লাইন লিখবে। এখানে কি দারিদ্রতা নিয়ে লিখছে, তাহলে বলবা যে ইট ক্যান বি সেড দ্যাট ওয়াইল মেনি স্টেপস হ্যাভ বিন টেকেন টু রিডিউস পভার্টি বাট পভার্টি হ্যাজ নট বিন রিডিউসড, সো গভর্নমেন্ট শুড টেক মোর স্টেপস অ্যান্ড ডু মোর রিসার্চ। এই তো ব্যাস শেষ, কনক্লুশন লিখে দিলা। ওকে, শেষ। তাহলে এইভাবে 3টা প্যারায় তুমি সুন্দর করে কি করলা, তুমি গ্রাফটা লিখলা। বুঝছো? তাহলে প্রথম প্যারায় গ্রাফটা কি এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ কি বুঝায়, দ্বিতীয় প্যারায় মেইন জিনিসটা বিস্তারিত, আর তৃতীয় প্যারায় হচ্ছে কনক্লুশন, যে গ্রাফটা বাড়ছে নাকি কমছে এগুলো একটু লিখবা। লাস্টে বলবা যে তাহলে এখান থেকে বলা যায় ইট ক্যান বি সেড দ্যাট এই যে অনেক স্টেপ নিছে সরকার মানে দারিদ্রতা কমানোর জন্য, কিন্তু যথেষ্ট কমে নাই, আরও কমানো উচিত বা আরও স্টেপ নেওয়া উচিত। শেষ। এতো তাহলে এই 3টা প্যারায় তুমি শেষ করলে, এবং সব কিছু মিলায় কয় পেজ লিখতে হবে, 2 পেজ। পেজগুলো আমি কেমনে গুনতেছি আমি আবার তোমাদের মনে করা দিই। পেজগুলো আমি গুনতেছি হচ্ছে এই যে এইভাবে, এইটা 1 পেজ, এটা আরেক পেজ, তাহলে এটাই হচ্ছে 2 পেজ, এর বেশি কিন্তু লেখা যাবে না। আচ্ছা, এবার চলে আসো স্টোরি। ভাই স্টোরি লিখতে যে কখনোই 3 থেকে 4 পেজের বেশি স্টোরি লেখার দরকার নাই। তাহলে স্টোরি কত পেজ লিখবা, 3 থেকে 4 পেজ, 1 পেজ, 2 পেজ, 3 পেজ বা 4 পেজ লিখবা। আর স্টোরি লিখতে যে ভাই টাইটেল দিতে কেন জানি তোমরা ভুল করো, টাইটেল দিতে ভুল করলে কিন্তু 1 নম্বর কাটা। তাহলে অবশ্যই সবার আগে তোমার কাজ হচ্ছে স্টোরিতে প্রথমেই টাইটেল দিবা। ভাই সবার আগে টাইটেল দিবা, একটা সুন্দর টাইটেল দিবা, দেন তুমি 3-4 পেজ লিখে ফেলবা, শেষ। এরপরে চলে আসো ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার এটা কিভাবে লিখবা, চলো একটা ফরম্যাট দেখি। এটা একটা ফরম্যাট দেখলে আমরা খুব সহজে হচ্ছে বুঝতে পারবো। প্রথমে আসো, সব কিছু বাম দিকে লিখবা। তো প্রথমে কি লিখবা, প্রথমে তারিখ দিলা, তারপরে হচ্ছে ঠিকানা লিখলা, তুমি তোমার ঠিকানা দিলা, তারপরে লিখলা হচ্ছে তোমার বন্ধুর নাম, ধরো ডিয়ার রাশেদ, দেখলা, কমা দিলা, তারপরে তুমি গ্রিটিংস
মানে শুভেচ্ছা দিবা যে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তারপরে বিষয়টা কী সম্পর্কে জানতে চাইছে লিখলা। এরপরে দ্বিতীয় প্যারাতে হচ্ছে, দ্বিতীয় প্যারাকে বলা হয় বডি, মানে এখানে তুমি মূল জিনিসটা লিখবা, কী সম্পর্কে তোমাকে চিঠি লিখতে বলছে, লেটার লিখতে বলছে, মূল জিনিসটা লিখবা। এরপরে আসো লাস্ট প্যারাটা হচ্ছে কনক্লুশন, যে প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স। এই ফরম্যাটটা খেয়াল করবা। নো মোর টুডে, উই উইল টক ইন পার্সন সুন। আমি প্রথম কমেন্টে এবং হচ্ছে ডেসক্রিপশনে কিন্তু এই পুরো পিডিএফটা দিয়ে দিয়েছি, যাতে এই ফরম্যাটটা তুমি পেয়ে যাও, ডাউনলোড করে নিও। তারপরে লিখবা ইয়োর লাভিং ফ্রেন্ড দিয়ে কমা তমাল, ব্যাস কমা দিতে হবে। তাহলে কোথায় কোথায় আমরা কমা দিলাম এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট, তাহলে একটু জেনে রাখো। এই ঠিকানাটা বড় হলে এখানে একটা কমা দিলাম, ডিয়ার রাশেদ বা বন্ধুর নামের পরে একটা কমা দিলাম, আর এই যে দেখো ইয়োর লাভিং ফ্রেন্ডের পরে কমা দিলাম। ঠিক আছে, এখন আসো, তুমি যে ইনফর্মাল লেটার লেখছো এটা কি কবুতরের পায়ে বেঁধে দিবা, কবুতর যে তোমার বন্ধুর কাছে পৌঁছাবে, নাকি এটা তোমার মনে করো কি চিঠি, মানে বিমান বানায় উড়ায় দিছো, বিমান দিয়ে পৌঁছাবে? না, এটা কিভাবে পৌঁছাবে? এটা পৌঁছাবে হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে বলো, এটা পৌঁছাবে হচ্ছে এনভেলপ। তো তোমাকে এনভেলপটা আঁকতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এনভেলপে হচ্ছে ফ্রম হচ্ছে যার কাছ থেকে আসে, তাহলে এটা কে পাঠাইছে? তমাল পাঠাইছে। তমালের ঠিকানা তুমি উপরে লেখছো 60/2 ইস্ট হাজিপাড়া, ঢাকা 1219। আর 2 হচ্ছে তুমি যার কাছে পৌঁছাচ্ছ, কার কাছে পৌঁছাচ্ছ? রাশেদ। তাহলে রাশেদের ঠিকানা এখানে পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে হবে, আর এখানে স্ট্যাম্প দিতে হবে, অবশ্যই এটা মাথায় রাখবা। এবার আসো, এই ইনফর্মাল লেটার এটা কয় পেজ লিখবা? এটা 2 পেজ লিখবা, এবং এটা কখনো তুমি ডান দিক থেকে শুরু করবা না। সাপোজ তোমার আগের প্রশ্নের উত্তর এইখানে লেখা শেষ হয়ে গেছে, তুমি এইখান থেকে এখন চিঠি লিখতে চাচ্ছ, এটা কখনোই করবা না। চিঠি অলওয়েজ লিখবা, ইনফর্মাল লেটার অলওয়েজ লিখবা হচ্ছে বাম দিক থেকে, যাতে টিচারকে তোমার চিঠি দেখার জন্য উল্টাইতে না হয়। এখান থেকে লেখা শুরু করবা, এইটুকুর মধ্যে এসে লেখাটা শেষ করবা, দেন এখানে তুমি এনভেলপটা আঁকবা। বুঝা গেছে? তার মানে তুমি শুরু করবা হচ্ছে বাম দিক থেকে, এখান থেকে লেখা শুরু করবা, এইটুকু পর্যন্ত লিখবা, দেন এখানে এনভেলপটা এঁকে দিবা। কখনো ডান দিক থেকে লেখা শুরু করবা না। যদি এরকম হয় তোমার আগের প্রশ্ন এখানে শেষ হয়েছে, তাহলে এটা কেটে দিবা। আগের প্রশ্ন এখানে শেষ হইলে এই ফাঁকা পেজটা কেটে দিবে, এই ফাঁকা পেজটা কেটে দিয়ে এক টান দিয়ে কেটে দিয়ে তুমি সবসময় এখান থেকে হচ্ছে চিঠি লেখা শুরু করবা, এবং এখানে এসে তোমার এনভেলপ সহ লেখাটা শেষ করবা, 2 পেজ লিখবা। ঠিক আছে, ওকে। এবার আসো ইংলিশ সেকেন্ড পেপার। তাহলে ইংলিশ সেকেন্ড পেপারের প্রথমেই আসা হচ্ছে গ্রামার পার্টটা। তো প্রিপোজিশন পার্টটা তো বুঝতেই পারতো, ABCD দিয়ে খালি উত্তর তুলবা, আর কিছু করা লাগবে না। এবার আসো ফ্রেজ বা ওয়ার্ড, ABCD দিয়ে শুধু উত্তর তুলবা, আর কিছু করা লাগবে না। এবার আসো ক্লজ হচ্ছে তোমার কমপ্লিট দ্য সেন্টেন্স আসে, ক্লজ এবং ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্স কমপ্লিট করতে বলে। এই ক্ষেত্রে তোমাকে পুরো সেন্টেন্সটা তুলতে হবে, অর্থাৎ তুমি যেই সেন্টেন্সটা কমপ্লিট করলা সেই সেন্টেন্সটা পুরোপুরি তোমাকে তুলতে হবে, তার মানে পুরো বাক্য তুলে পুরাটা লিখতে হবে আর কি তোমাকে। এরপরে আসো 4 নম্বরটা, কারেক্ট ফর্ম অফ ভার্বস। এটাও সেম, ওই ABCD দিয়ে তুমি শুধু উত্তর লিখবা, গ্রামাটিক্যাল অনুযায়ী কোন ভার্ব বসবে এটা বসাবা। তারপরে হচ্ছে চেঞ্জ দ্য ফর্ম অফ স্পিচ, অর্থাৎ ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করতে হয় বা ইনডিরেক্ট স্পিচকে ডিরেক্ট করতে হয়। সেই ক্ষেত্রে তুমি সঠিক উত্তরটা ওই যে প্যারা আকারে লিখবা, কারণ এখানে নর্মালি একটা ছোট্ট প্যাসেজ দেয়, তো সেই প্যাসেজটা হচ্ছে এক প্যারায় থাকে, তো প্যাসেজটা ঠিক যেভাবে থাকে তুমি সেভাবেই লিখবা, খালি সঠিক উত্তর লিখবা। অর্থাৎ সঠিক বলতে ডিরেক্ট স্পিচে থাকলে তুমি পুরো জিনিসটাকে হচ্ছে ইনডিরেক্ট স্পিচে লিখবা, বা পুরাটা যদি ইনডিরেক্ট স্পিচে থাকে তুমি এটাকে ডিরেক্ট স্পিচে ন্যারেশনের মতো করে লিখবা। শেষ। এবার চলে আসো মডিফায়ার্সও তুমি ঠান্ডা মাথায় অ্যান্সার করবা, ABCD দিয়ে শুধু উত্তর লিখবা। এবার আসো সেন্টেন্স কানেক্টরসও সেম, ABCD দিয়ে উত্তর লিখবে, এবং এগুলো বারবার পড়বা। যদি কোনো কারণে না পারো কোনোটা, সেই লাইন বারবার পড়বা, 2-3-4 বার পড়লে দেখবা তোমার মাথায় চলে আসতেছে, তোমার কাছে মনে হবে যে আচ্ছা এটা লিখলে তো একটু শুনতে সুন্দর শোনায়, যেটা দেখতে সুন্দর শোনায় ওটাই আসলে অ্যান্সার, ওটা দিয়ে লিখে দিবা। এরপরে চলে আসো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম লেখার কিছু নিয়ম আছে, সেই লেখার নিয়মটা কি দেখো। সিনোনিম অ্যান্টোনিম অ্যাকর্ডিং টু নটরডেম কলেজে স্যাররা এটা খুব প্রেফার করে, তুমি এরকম একটা লম্বা একটা বক্স আঁকবা, সেই বক্সের এরকম 3টা দাগ দিবা। একটা থাকবে হচ্ছে গিভেন ওয়ার্ডস, একটা থাকবে সিনোনিম, একটা থাকবে হচ্ছে অ্যান্টোনিম। সাপোজ তোমাকে হ্যাপি শব্দের সিনোনিম লিখতে বলছে, তাহলে এখানে গিভেন ওয়ার্ডস হচ্ছে হ্যাপি শব্দের সিনোনিম কি? গ্ল্যাড। হ্যাপি শব্দের তোমাকে অ্যান্টোনিম লিখতে বলে নাই, তাহলে তুমি অ্যান্টোনিমের জায়গায় কাটা দাগ দিলা। ধরো তোমাকে বিউটিফুলের অ্যান্টোনিম লিখতে আসছে, তাহলে এখানে গিভেন ওয়ার্ডস হচ্ছে বিউটিফুল, এটার সিনোনিম লিখতে বলে নাই, তাহলে সিনোনিমের ঘরটাকে কেটে দিবা, আর অ্যান্টোনিমের ঘরটাতে লিখবা আগলি। ঠিক আছে, এইভাবে তুমি গুছায়া যদি লেখো তাহলে এটা টিচারদের খাতা দেখতে অনেক ইজি হয়। এমনি করে লিখলে টিচারদের আর খোঁজা লাগে না, খাতা দেখতে অনেক ইজি হয়। টিচাররা তোমাকে কি করবে? টিচাররা তোমাকে হচ্ছে, আর এখানে অবশ্যই ABCD দিয়ে দিও, যদি প্রশ্নে যদি ABCD থাকে, যে হ্যাপি এটা B নম্বর শব্দ, এগুলো দিয়ে দিও। ঠিক আছে, মানে এগুলো এখানেই দিয়ে দিও আর কি।
তাইলে একদম মনে করো যে টিচারদের খাতা দেখতে ইজি হয়ে যায়, এরকম 14টা শব্দ। আর টিচারদের খাতা দেখতে যত ইজি হবে টিচার অটোমেটিক তোমাকে মার্কস বাড়ায় দিবে। কোথায় মার্কস বাড়ায় দিবে? কম্পোজিশনে মার্কস বাড়ায় দিবে। টিচার কিন্তু এটা মনে রাখে যে এই ছেলেটা কিন্তু অনেক সুন্দর করে লেখছে, ওর খাতা দেখতে আমার অনেক ইজি হয়েছে, তখন টিচার তোমার উপর খুশি থাকে, ফলে দেখা যায় যে কম্পোজিশনে মার্কস বাড়ায় দেয়। ওকে, এবার চলে আসো পাংচুয়েশন। পাংচুয়েশনে একবারে সঠিক উত্তর তুলবা, অর্থাৎ পুরা প্যারাটা হচ্ছে তুলবা, বাট সঠিক করে তুলবা। সাপোজ অমি, আই অ্যাম ভেরি হ্যাপি আফটার আওয়ার ম্যারিজ। ধরো এখানে তুমি এখানে কারেকশন করছো, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিছো, এখানে একটা ফুল স্টপ দিছো, তাহলে এখানে তুমি পুরা সঠিক উত্তর তুলবা। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি সঠিক উত্তরটার চারপাশে পেন্সিল দিয়ে হচ্ছে একটা গোল করে দিবে, অর্থাৎ ধরো আয়ের পরে অ্যাপোস্ট্রফিটা তুমি সঠিক দিছো, তাহলে এটার চারপাশে গোল দিতে হবে। তারপর এখানে তুমি মনে করো ফুল স্টপ দিছো, তাহলে সেই ফুল স্টপের চারপাশে পেন্সিল দিয়ে গোল করে দিবে, অর্থাৎ তুমি যেখানে যেখানে কারেকশন করছো, যেই পাংচুয়েশন কারেকশন করছো সেই পাংচুয়েশনের চারপাশে পেন্সিল দিয়ে গোল করে দিবা। এতে করে লাভটা কি? পেন্সিল দিয়ে গোল করে দিলে টিচারের আসলে দেখতে ইজি হবে, আর টিচারের খাতা দেখতে যত ইজি হবে টিচার বুঝতে পারবে যে তুমি এই জায়গাগুলোতে কারেকশন করছো। তো টিচার খুশি, আর টিচার খুশি মানে তুমি মার্কস বেশি পাবা। খাতা দেখতে ইজি মানে তোমাকে অটোমেটিক কম্পোজিশনে মার্কস বাড়ায় দিবে। এবার চলে আসো হচ্ছে কম্পোজিশন। তো কম্পোজিশনে হচ্ছে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন, এটার ফরম্যাটটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে তোমার তারিখ, তারপরে দ্য প্রিন্সিপাল, এরপরে একটা কমা দিলা, নটরডেম কলেজ ঢাকা, সাবজেক্ট লিখবা যে অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টেজিং আ ড্রামা অন ভিক্টোরি ডে। ওকে, তারপরে তুমি লিখলা যে স্যার আই বা উই। আচ্ছা, আই বা উই কখন আসবে? ধরো তুমি সবার পক্ষ নিয়ে অন বিহাফ অফ আদার্স তুমি মনে করো একটা অ্যাপ্লিকেশন লিখছো, তখন তুমি আই লিখবা। আর যদি সবাই মিলে অ্যাপ্লিকেশন লেখো তাহলে উই লিখবা। বুঝছো? আমি একটু পরে এটা আরও ক্লিয়ার হবে। দেখো, ধরো আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, তারপরে যেই বিষয় নিয়ে লিখতে বলছো ওইটা একটু লিখবা, বিস্তারিত লিখবা, তারপর লাস্টে কনক্লুশন টানবা যে আই দেয়ার ফর, আয়ের পর একটা কমা দিবা বা উইয়ের পর একটা কমা দিবা, দেয়ার ফর হোপ দ্যাট, দেয়ার ফরের পর কমা দিবা, ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি দ্য পারমিশন অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। ঠিক আছে, লিখে দিবা। তারপরে সিনসিয়ারলি ইয়োর্সের পরে কমা দিবা। এখন এখানে একটা ব্যাপার আছে, তুমি যদি সবার পক্ষ নিয়ে যদি লেখো তাহলে তোমাকে লিখতে হবে এইভাবে, সিনসিয়ারলি ইয়োর্সের পরে কমা, রাহাত, রোল এত, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ নটরডেম কলেজ। অর্থাৎ তুমি সবার পক্ষ নিয়ে লিখলে অবশ্যই তোমার নাম, তোমার রোল এবং সবার পক্ষ নিয়ে যে লেখছো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ নটরডেম কলেজ এটা লিখতে হবে। আর এটা যদি লেখো তার মানে সবার পক্ষ নিয়ে তুমি একা চিঠি লিখছো না, তাহলে তখন চিঠির ভাষা হবে আই, বা অ্যাপ্লিকেশনটা হবে আই দিয়ে, সব আই দিয়ে লিখতে হবে, কারণ তুমি সবার পক্ষ নিয়ে তুমি লিখছো, এই জন্য আই। আর যদি এরকম হয় সবাই মিলে লেখছো, কেউ কারো পক্ষ নিয়ে লেখো নাই, তখন সব জায়গায় উই ইউজ করবা। উই এখানে হবে উই দেয়ার ফর, এবং তখন সিনসিয়ারলি ইয়োর্সের পরে হবে দ্য স্টুডেন্টস অফ নটরডেম কলেজ, অর্থাৎ সবাই মিলে লেখছে। এই সবাই কারা? নটরডেম কলেজের ছাত্ররা, তাহলে দ্য স্টুডেন্টস অফ নটরডেম কলেজ। দ্যাটস ইট, ক্লিয়ার? তাহলে সবাই মিলে লিখলে সিনসিয়ারলি ইয়োর্স দ্য স্টুডেন্টস অফ নটরডেম কলেজ, তখন এখানে সব উই হবে। আর সবার পক্ষ নিয়ে একজন লিখলে এখানে আই হবে, ভাষাটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতেই পারতেছে, এবং তখন হবে একজনের নাম, এবং লাস্টে হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ নটরডেম কলেজ। মাথায় রাখবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আর যদি কমপ্লেইন করতে বলে যে তোমার এলাকায় পানি সরবরাহ কম, কমপ্লেইন জানায় মেয়রকে একটা চিঠি লেখো, সেটা কিভাবে লিখবা? সেই ফরম্যাটটা হচ্ছে তারিখ, দ্য মেয়রের পরে কমা, চিটাগাং সিটি কর্পোরেশন চিটাগাং, সাবজেক্ট দিবা। আমি এই পিডিএফটা নিচে দিয়ে রাখতেছি, সো কোথায় কমা দিছি না দিছি তুমি আরেকবার দেখতে পারবা, আরেকবার তুমি টেনে টেনে ভিডিওটা দেখতে পারো বা পিডিএফটা ডাউনলোড করেও দেখে ফেলতে পারো। তারপরে কি দিলাম? স্যার উই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, ওই আগের মতোই বিষয়টা লিখবা, জিনিসটাকে বিস্তারিত লিখবা, লেখার পর বলবা যে আনফর্চুনেটলি দ্য ইস্যু হ্যাজ নট বিন সলভড ইয়েট, তো ইন দিস সার্কামস্টেন্সেস। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, সার্কামস্ট্যান্সেস, তুমি যদি টেন্সেস লেখো এটা প্লুরাল, তাহলে এটা প্লুরাল হইলে তখন এই দিসটাও প্লুরাল হয়ে যাবে। তো দিসের প্লুরাল কি? THES, এটা হচ্ছে প্লুরাল। অনেকেই জায়গাটায় ভুল করে, অনেকে লেখে ইন দিস সার্কামস্ট্যান্সেস, ঠিক আছে, কিন্তু দিস লেখে, এই দিস তো সিঙ্গুলার, বাট এখানে তুমি এটারে প্লুরাল লিখতেছো, তাহলে এটারে প্লুরাল লিখলে এখানেও কিন্তু এই দিসটা লিখতে হবে, এগুলো কিন্তু খেয়াল রাখবা। আবার অনেকে সারের পরে কমা দিতে কিন্তু ভুল করে, কমা দিতে হবে কিন্তু। তারপরে দ্য মেয়র বা দ্য প্রিন্সিপাল যাই লেখো এরপরে কমা দিতে হবে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবা। তারপরে সিনসিয়ারলি ইয়োর্স, সিনসিয়ারলি ইয়োর্স বানানটা কিন্তু YOURS, তারপরে কিন্তু একটা কমা হবে, এবং এখানে কোনো অ্যাপোস্ট্রফি নাই, মনে রাখবা এখানে কোনো অ্যাপোস্ট্রফি নাই, এখানে কিন্তু ইয়োর না, ইয়োর্স, ঠিক আছে। তারপরে দ্য রেসিডেন্টস অফ
চকবাজার, ওয়ার্ড নং 13, চিটাগাং সিটি কর্পোরেশন। এখানেও সে আগের মতোই সবাই মিলে যদি লেখে, তা রেসিডেন্টস অফ চকবাজার মানে কি, অর্থাৎ চকবাজারের বাসিন্দারা, তাহলে চকবাজারের বাসিন্দারা মিলে লেখছে, তাহলে সবাই মিলে লেখছে, তাহলে অ্যাপ্লিকেশনের ভাষাটা কি হবে, উই হবে, উই। এই জন্য দেখো আমি উই দিয়ে লিখছি। কিন্তু যদি এরকম হইতো সবার পক্ষ নিয়ে মনে করো রাহাত লেখছে, তাহলে অ্যাপ্লিকেশনের ভাষাটা সব জায়গায় আই হইতো, সব জায়গায় আই হইতো, আর এখানে হয়ে যাইতো সিনসিয়ারলি ইয়োর্স রাহাত অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস অফ চকবাজার, তখন এটা লিখতে হইতো। বুঝছো? তাহলে এগুলাই হচ্ছে কাহিনী। এরপরে চলে আসো হচ্ছে প্যারাগ্রাফ। ভাই প্যারাগ্রাফ খুবই ইজি। প্যারাগ্রাফ অলওয়েজ মাথায় রাখবা একটাই প্যারাতে লিখতে হবে। প্যারাগ্রাফের মধ্যে প্যারা আছে, তার মানে একটাই প্যারাতে তোমাকে সব কিছু লিখতে হবে, একটাই প্যারা। আর প্যারাগ্রাফ হচ্ছে এরকম, তুমি সর্বোচ্চ 3 থেকে 4 পেজ করে লিখতে হবে এক একটা প্যারাগ্রাফ। 3 থেকে 4 পেজ মানে যে এটা এক পেজ, ধরো এইটা আরেক পেজ, বুঝছো, এটা আরেক পেজ, 3 থেকে 4 পেজের মধ্যে লিখবা, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে? আর দেখছো আবার সেই প্রাউড ছবিটা, এই বছর এইচএসসি 23 ব্যাচে 700+ চান্স পেয়েছে মেডিকেলে আমাদের ব্যাচ থেকে। তোমাদের ব্যাচে এইচএসসি 24 ব্যাচে কত চাই আমরা? 1500+। দ্রুত দুরন্ত প্রয়াস 4.1-এ ভর্তি হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে কোর্সের। ঠিক আছে? আর 25 ব্যাচের জন্য আমরা কোর্স নিয়ে আসছি। 25 ব্যাচের জন্য তোমরা জানো আমাদের হচ্ছে একাডেমিক কোর্স আছে, এইচএসসি 25 বায়োলজির ন্যানোসাইকেল 1 কোর্স। তো এখানে ভর্তি হতে পারো 25 ব্যাচের জন্য। এটারও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিছি। ওকে, আর এই পুরো পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে হচ্ছে দিয়ে রাখছি। তো দেখা হবে তোমাদের সবার সাথে। ঠিক আছে? তাহলে ভালো মতো হচ্ছে পরীক্ষা দাও। আর এই ভিডিওটা শুধু এইচএসসি 24 না, 25, 26, 27 যত ব্যাচ আছে এইচএসসির মানে আগামী যত ব্যাচ আসবে, মানে আগত দিনের যত অনাগত দিনের যত ব্যাচ আসবে সবার জন্যই। সো তোমরা যখন এই পরীক্ষা ভালো দিবা, হোক সেটা বোর্ড পরীক্ষা, হোক সেটা কলেজ পরীক্ষা, পরীক্ষা ভালো দিলেই এই ভিডিওর কমেন্টে আইসা লিখবা যে ভাইয়া একদম সেরা ছিল, পরীক্ষাটা খুব ভালো হয়েছে, ভাইয়া অনেক ধন্যবাদ, এই গাইডলাইনটা অনেক উপকার করছে। ঠিক আছে? এবং এটা তোমরা একটু ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও, যাতে সবাই মিলে একসাথে A+ পাওয়ার আনন্দ উদযাপন করতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।